তার শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষতচিহ্ন এবং মারের দাগ আছে। একটি শিশু আর কত মিথ্যা বলতে পারে মিস্টার মোশাররফ? ও একটা বেয়াদব, চরম একটা বেয়াদব। এটা কে? ওর মা না? নিজের মা না হোক, সৎমা হোক, মা তো মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে ও জানে না। মোশাররফ সাহেব, সন্তানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। এই যে মিথ্যে কথা বলছে ও, চুমকি আপাও তো বলছে যে আমাকে জেলে পাঠাবে, ও আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতেছে। এখানে সৎ মা নিজের মা কিছু নাই, ওর মা নিজের মেয়ের মতো ওকে লালন পালন করতেছে, যা চাচ্ছে দিচ্ছে। এখন একটা অন্যায় করেছে, হয়তো বা একটু শাসন করতে গিয়ে বাড়তি কিছু করে ফেলেছে। এখানে তো নির্যাতনের কোনো বিষয় না। আর এখানে শিশু নির্যাতন আসলো কোত্থেকে? এটা তো আমেরিকা না যে শিশু নির্যাতনের বিষয় আসবে। আমার মাঝে মাঝে ইচ্ছে হয় আমাদের বাড়ির ছাদ থেকে আমি লাফ দিই। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি নাজনীন হাসান চুমকি। আজ আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের স্টুডিওতে এমন একজন মানুষ তার গল্প বলতে এসেছে যা অবিশ্বাস্য, যা আমরা কখনো কল্পনাও করিনি। সেই মানুষটির নাম রিমি। কি ঘটেছিল ঠিক সেই গল্পটি, সেই মানুষটি রিমি এবং তার সংশ্লিষ্ট অন্যান্য মানুষদের নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই কথা বলবো দর্শক রিমির সাথে, কারণ রিমি নিজেই এসেছে আমাদেরকে তার গল্পটি জানাতে। রিমি, কেমন আছো? রিমি, তুমি আজ আমাদের এই অনুষ্ঠানে এসেছো কারণ তুমি তোমার কিছু গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও। বলবে কি মা, কি বলতে এসেছো, কি জানাতে চাও? আন্টি জানেন, আমার আম্মু নেই। আম্মুর কথা খুব মনে পড়ে। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি খুব খারাপ সময় কাটাচ্ছি। আম্মু মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। তার আগে পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না। জানেন, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় আমাদের বাড়ির ছাদ থেকে আমি লাফ দিই। ছি ছি, এসব কথা তুমি করতে শিখেছো মা? কখনো এই ধরনের কথা বলতেও হয় না, চিন্তাও করতে হয় না। এই যে তুমি এসেছো আমার সাথে, আমাদের অনেক দর্শকরা এই প্রোগ্রাম দেখছেন, ওনারাও তোমার গল্প শুনবেন। এভাবে নিজেকে হালকা করতে হয়, কথা বলে ফেলতে হয়, কিন্তু এমন চিন্তা করতে হয় না। কিন্তু এই চিন্তাটা রিমি, তুমি এত ছোট একটা বাচ্চা, তোমার মাথায় কেন এলো মা? কি এটা? পোড়ার দাগ। কিভাবে পড়ে গেছে তোমার? আমার মা এমন করেছে। মা মানে স্টেপ মম? ইয়েস, আমার মা মেজাজ খারাপ হলেই আমাকে মারে আর ধমকায়। কিন্তু মানে মা এমন করেছে মানে কি? আসলে একদিন রাতে আমার মা ঘুমোচ্ছিল, আমি আমার রুমে বই পড়ছিলাম। তো আমি আবার ককরোচ খুব ভয় পাই, যার কারণে আমি আবার পাশের রুমে আমার মাকে ডাকতে যাই। রুমটা একটু অন্ধকারই ছিল। তো হঠাৎ করে আমার হাত লেগে আমার মায়ের বাড়ি থেকে আনা ক্রিস্টালের শোপিসটি পরে ভেঙে যায়, আরই আমার মার ঘুম ভেঙে যায়। উনি যখন দেখে যে ওনার প্রিয় শোপিসটি ভেঙে গেছে, উনি রাগে পুরো লাল হয়ে যায়। তারপর আমার মা আমাকে প্রথমে 2-4টা চড় মারে আমার গালে। তারপর আমাকে টানতে টানতে রান্নাঘরের দিকে নিয়ে যায়। তারপর পাশে একটা লোহার খুন্তি ছিল, সেটা গরম করে সে আমার এখানে ঠেসে ধরে। আমি ব্যথায় চিৎকার করে উঠি। আমি মাকে বলি, মা আমি এটা ইচ্ছে করে করিনি, কিন্তু আমি বলেও আমার নিজেকে মারা থামাতে পারিনি। আমি যতবার বলেছি মা তত বেশি মেরেছে। এবং এটা তুমি আর কারোর সাথে শেয়ার করনি? আমি আমার সব কথা যাকে বলতাম সেও নেই, সেও মারা গেছে, সে আমার নানু। তাই আমি আমার এক ফ্রেন্ডের মোবাইল দেখে, আপনাদের এই অনুষ্ঠান দেখে আমার মনে হয়েছে যে এখানে আমি আমার এই কথাগুলো বলতে পারবো, তাই এখানে আমার আশা। এইভাবে তোমার মা তোমাকে মারও দিচ্ছে, মানে শারীরিকভাবে আঘাতও করছে, আবার শরীরে কম গরম শাখাও দিচ্ছে। বাড়ির কেউ টের পেল না বাবা? বাবা আসলে মা বলতো যে
আমি অনেক বেয়াদব, আমি জিদ করে তার বাড়ি থেকে আনা শোপিসটি ভেঙে ফেলেছি। তো বাবা অনেক রেগে যায়, সেও আমার কাছে আসে। তারপর সে এসে আমাকে মারতেই চাইছিল, তখন আমি আমার এই পুরোটা বাবাকে দেখাই। বাবা বুঝতে পারে, তারপর মাকে একটা চড় মারে। তারপর সে আমাকে তার বন্ধু, ডাক্তার বন্ধু টুটুল আঙ্কেলের কাছে নিয়ে যায়, কারণ অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে বাবাকে ডাক্তার বকা দেবে। কিভাবে বুঝলে বাবাকে ডাক্তার বকা দেবে? কারণ এটা তো মা করেছে, তো অন্য ডাক্তার দেখলে বলবে যে এটা কেন করেছেন, ইচ্ছে করেই করেছে, কারণ আমার এখানে ক্ষতটা অনেক গভীর হয়ে গেছিল। এমন অনেক দাগ তোমার শরীরে? জি আন্টি, জানেন বাবা যখন বাসায় থাকে না, মা খুব মারে। মা এত মারে যে আমি পুরো আত্মার অবস্থায় চলে যাই। আমার ফ্রেন্ডসরা বাসায় আসলে তাদের সাথেও খুব ভালো ব্যবহার করে, তাদের সামনে আমার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু তারা চলে গেলে আবারও মারে। তুমি যে স্কুলে পড়ো, সে স্কুলে তো তোমাকে টিফিন নিয়ে যেতে হয়, তাই না? বা আনুষঙ্গিক অন্যান্য জুতো জামা সবকিছুর প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে তোমার মায়ের আচরণ কি? আমার অনেক কষ্ট হয় যখন দেখি আমার ফ্রেন্ডসদের প্যারেন্টস ওদের জন্য প্রতিদিন টিফিন পাঠায়। আমার মাও প্রথম পাঠাতো, কিন্তু এখন আর দেয় না, মারে, খুব মারে আমাকে। মা মারা যাবার পর, হ্যাঁ, তোমার মা মারা যাবার পর তোমার বাবা যে এই মায়ের সাথে বিয়েটা করলো, তোমার মতামত ছিল? আমি আমার মাকে খুব মিস করতাম, সারাদিন মন খারাপ থাকতো, তাই বাবা চেয়েছিল, তাই আমি আর না করি। আচ্ছা রিমি, এই যে দাগটা তুমি দেখালে শোপিস ভাঙার জন্য, তাই না? এখন এটার পরেও কি তোমার মা গায়ে হাত তুলেছেন? মানে শেষ কবে উনি তোমার সাথে এই আচরণটা করেছেন? শেষ মা এরকম এই দাগটাই ছিল শেষ মা আমার গায়ে হাত তুলেছে। তার আগে খুব মারতো, কিন্তু এটাই শেষ ছিল। আমার সারা গায়ে মায়ের দাগ আছে। আমি তো আমার মার থেকে বেশি কিছু চাইনি আন্টি, শুধু চেয়েছি আমার মা যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করে। আমি আমার মাকে আমার আম্মুর ভেতর দেখতে চাই। আপনারা আমার মাকে একটু বোঝান প্লিজ, আমার মা যেন আমার সাথে একটু ভালো আচরণ করে। এর বেশি কিছু আমার চাওয়ার নেই, একটু বোঝান প্লিজ। প্রিয় দর্শক, রিমির কথাগুলো আসলে আমাদের চারপাশে এমন অনেক রিমি আছে, তাদেরই গল্প, কিন্তু কেউ মুখ খোলে কেউ খোলে না। অপ্রিয় সত্য স্টুডিও আসলে সেই সুযোগটাই করে দেয় যে সেখানে সকল বয়সী মানুষ আসবে, তাদের গল্প শোনাবে, সেই সৎ সাহসটি থাকবে। স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানটি আসলে এমন। এখন হয়তো শুনতে মনে হচ্ছে অবিশ্বাস্য, কিন্তু একবার ভাবুন তো, আমরা কি জানি না এই গল্প? কিন্তু সবাই কি রিমির মতো এভাবে আসতে পারে, প্রাণ খুলে কথা বলতে পারে? সে কিন্তু তার মাকেই চায়, সে কিন্তু কারোর নামে কমপ্লেন করছে না, বাবার নামেও না, মায়ের নামেও না। এখন যে মা রিমির মা হয়ে উঠতে পারেনি, কিন্তু রিমি চায় যে সে যেন তার মায়ের ছোঁয়াটাই এই মায়ের কাছ থেকে পায়। সেই মায়ের সাথে না হয় আমরা একবার কথা বলি। মিসেস ঝর্ণা, রিমির বর্তমান সময়ের মা। আমরা এখন দর্শক কথা বলবো রিমির সেই মায়ের সাথে, যাকে রিমি অনেক ভালোবাসে। মিসেস ঝর্ণা, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বাহ, জেনে ভালো লাগলো। আপনি বিবাহিত এবং আপনার 2 সন্তান আছে, তাই তো? হ্যাঁ, আমার 2টা সন্তান আছে। একটার বয়স 1.5 বছর, আর একটা রিমি আমার হাজবেন্ডের আগের ঘরের সন্তান, কিন্তু আমি ওকে কখনো দু চোখে দেখি না। ওকে আমি আমার নিজের মেয়ের মতনই দেখি। হ্যাঁ, আর সন্তান তো সন্তানই, তাই না? একই বাবার একই রক্তের, তাই না? কি সুন্দর কথা বললেন আপনি, যে সন্তান তো সন্তানই এবং একই বাবার একই রক্তের। ভীষণ দামি কথা বলেছেন আপনি। কিন্তু মিসেস ঝর্ণা, এই যে একই বাবার একই রক্তের 2টি সন্তান,
তার মধ্যে রিমি একটি, তাই না? জি। আমাদের এই প্রোগ্রামে কিন্তু রিমি এসেছে, বাবাও আসেনি, আপনিও আসেননি। রিমি এসে যেটা বলেছে, আপনি নাকি ওকে অনেক মারধর করেন। শুনেন, আমরা জানি আমাদের জ্বালা কি। দূর থেকে কাশবন অনেক ঘন দেখায়, কিন্তু কাছে গেলে বোঝা যায় ফাঁকা। এটা সত্য, ভীষণ সত্য। কিন্তু এই যে একটা ছোট্ট শোপিস, ও তো শিশু, এই শোপিসটা তো আপনার ওই 1.5 বছরের বাচ্চাটাও, মানে শিশুটাও ভেঙে ফেলতে পারতো। এই জন্য একটা বাচ্চাকে এইভাবে মারতে হবে, এভাবে শেকা দিতে হবে? কি বলেন আপনি? আমি ওকে কেন ছেকা দিব? ও আমার নিজের মেয়ের মতো, আমি ওকে কেন ছেকা দিব? কিন্তু ও যে আমাদেরকে দাগটা দেখালো। না 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 না, ও মনে হয় মিথ্যে কথা বলতেছে। আমার সন্তান মনে হয় কোনোভাবে মিথ্যে কথা বলতেছে। আর ওরে তো ডাক্তার দেখানো হয়েছে ওটার জন্য। হ্যাঁ, এই না বললেন ওরকে কোনো শেকা দেওয়া হয়নি, তাহলে কেন ডাক্তার দেখালেন? শুনেন আপা, সুপিসটা আমার অনেক পছন্দের ছিল। ও ইচ্ছা করে জিদ করে আমার উপর ওটা ভেঙে ফেলেছে। ইচ্ছা করে জিদ করে ও শোপিসটা ভেঙে ফেললো? আপা, হ্যাঁ আপা। আপনার কি মনে হয় এই জন্য ওকে গরম খুন্তির শেকা দিতে হবে? আসলে সব সন্তানদেরকে একটু শাসন করা দরকার। আমিও আমার বাচ্চাটাকে একটু শাসন করি। আর যদি ওকে এখন আমি শাসন না করি, বড় হলে তো সবাই আমাকে বলবে সৎ মা দেখে একটু শাসন করে নাই, তাই আমি ওকে একটু শাসন করি। সেজন্য আপনি ওকে এভাবে গরম খুন্তির শেখা দিবেন? আপনি কি জানেন যে এজন্য আপনার নামে শিশু নির্যাতন মামলা হতে পারে? আপনি একটি শিশুকে নিয়ম করে নিয়মিত টর্চার করছেন। শুনেন আপা, আমি জানি আমাদের জ্বালা কি। আমার জ্বালা তো আর আপনি বুঝবেন না, আপনার জ্বালা আমি বুঝবো না। তাই ও আমার সাথে কি করে না করে, আমি যে ওকে পাল্টাছি এটা শুধু আমি জানি। আর একটু শাসন না করলে তো আরো খারাপ হয়ে যাবে। ওকে আমি শাসন করতেছি, বড় করতেছি। এখন যদি ওকে শাসন না করি, মানুষ তো আমাকে খোঁটা দিবে। খোঁটা দিয়ে বলবে যে তুমি তোমার সৎ মেয়ে দেখে ওর ভালো মতো শাসন করো নাই। বিয়ের আগে আপনি জানতেন না যে আপনার হাজবেন্ড মোশাররফ সাহেব, তাই তো? হ্যাঁ। ওনার আগের ঘরের একজন সন্তান আছে। হ্যাঁ, জানতাম তো। তাই তো ওকে আমি আমার নিজের মেয়ের মতনই এখন দেখি। নিজের মেয়ের মতো ওকে আমি শাসন করি, বড় করতেছি। নিজের মেয়ের মতো আমি ওকে ভালোবাসি। আজ যদি রিমি অপ্রিয় সত্য অনুষ্ঠানে এসে আমার কাছে এই কথাটা না বলে সরাসরি পুলিশের কাছে যেত? শুনে না পা, ও আমার মেয়ে, কিন্তু ও আমাকে সবসময় সৎমার চোখে দেখে। ও আমাকে নিজের মায়ের মতো যদি দেখতো, তাহলে আপনাদের কাছে এসে এগুলো বলতো না। আর আমি আমার সন্তানকে শাসন করবো, অন্য কেউ শাসন করবে? আমি আমার সন্তানকে শাসন করার যথেষ্ট অধিকার আছে আমার। আপা, শাসন করার অর্থ এই নয় যে গায়ে হাত তুলতে হবে। শুনুন আপা, মেজাজ তো সবার এক না। আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল, আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, তাই আমি ওর গায়ে একটু হাত তুলেছিলাম। কিন্তু ও তো বলছে নিয়মিত আপনি আর ওর গায়ে হাত তুলেন। বাচ্চা মানুষের কথা বিশ্বাস করবেন না আপা, ও মিথ্যা কথা বলতাছে, সবই ও বানাই বলতাছে। আপনি আসলে কি চান? আমার যদি ওকে পছন্দ না হয়, তাহলে ও নানির বাড়ি চলে যাক। এটাই আপনি চান? হ্যাঁ। নানির বাড়িতে গেল, নানির বাড়িতে গিয়ে এই কথাগুলো বললো, তারপর নানির বাড়ির লোকজন সরাসরি থানায় গেল, তারপর থানা থেকে মানুষ এলো আপনার কাছে, কারণ শিশু নির্যাতন কেস। তখন কি করবেন? বাচ্চা যদি শাসন করলে যদি শিশু নির্যাতন হয়, তাহলে আমার আর কি করার? ও এরকম দুষ্টামি করে, ফাইজলামি করে, তাই ওকে আমি একটু শাসন করতেছি। আপনার নিজের সন্তান দুষ্টামি করে না? আমার নিজের সন্তান দুষ্টামি করলে তো আমি ওকেও মারি। আমার ছোট একটা মেয়ে, আমি ওকেও মারি। আপনার সংসার তো অনেক বড় একটা জায়গা, আপনি কি জানেন যে এখানে মাথাটা সবসময় ঠান্ডা রেখে তারপর সংসারটা করতে হয়? সবার মেজাজ তো আর এক না আপা। আমার মেজাজটা একটু খারাপ, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তো একটু হাত তুলে ওদের উপর। তারপর ওদেরকে আবার অনেকবার সরিও বলি। আপনার স্বামীর উপরে আপনার কোনো রাগ নেই, তার গায়ে তো আপনি হাত তুলেন না, তাই না আপা? কি ফালতু কথা বলেন? স্বামীর গায়ে কেউ হাত তুলে? স্বামীর গায়ে হাত তোলাটা যদি অন্যায় হয় এবং সেটা আপনি যদি বুঝে থাকেন, তাহলে শিশুর গায়ে হাত তোলাটা অবশ্যই অন্যায়। এটা কেন বুঝেন না? শিশুর গায়ে হাত তোলা অন্যায় হবে কেন? ও দুষ্টামি করছে, ওদের যদি এখন শাসনের বল হইতে পারে, আর খারাপ হয়ে যাবে। আমি কোনোভাবে আপনাকে বোঝাতে পারছি না যে আপনি রিমির সাথে যে আচরণটি করেছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মা শব্দটি এত মধুর, সেই মধুর শব্দটির সাথে স্নেহ আছে, মমতা আছে, ভালোবাসা আছে, অথচ আপনি বলছেন যে আপনি ভীষণ রাগী এবং আপনি রাগ কন্ট্রোল না করতে পেরে সন্তানদের গায়ে হাত তোলেন। দেখেন আপা, আপনি খুব কড়া শাসনে বড় হয়েছি, তাই আমি মনে করি আমি রিমির সাথে যেটা করেছি সেটা ঠিক করেছি। আমাকে নিজেকে কোনো অপরাধী মনে হচ্ছে না। আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। আপনাদেরও তো আপনাদের বাবা মা ছোটবেলায় শাসন করে নাই, আপনি কি এরকম করতেন? আমাদের বাবা মায়েরা আমাদেরকে শাসন করেছে বলে এই বোধটা তৈরি হয়েছে যে
কোনটা অন্যায় আর কোনটা অন্যায় নয় সেটা বুঝতে পারি। আমার ধারণা রিমিও কয়দিন পরে বুঝবে যে আমি ওর সাথে ভালো করেছি না খারাপ করেছি। কিন্তু আপনি কি বুঝতে পারছেন? আপনি বেশি বুঝেন। আর আমি আমার বাচ্চাকে শাসন করব না তো কি করব? একটা বাচ্চা এসে আপনাকে বললো আর আপনি আমাকে ডাকলেন, আমি আসলাম যাতে আপনার মুখে উত্তরটা দিতে পারি। আমি খুবই খুশি হয়েছি যে আপনি সরাসরি স্টুডিওতে এসেছেন এবং আপনার কাছ থেকেও আমরা রিমির সম্পর্কে, আপনার সম্পর্কে সবকিছুই জানলাম। আমার মনে হয় যে আমরা আরেকটু সময় নিই, আপনিও আরেকটু ভাবুন কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। ততক্ষণ আমরা কথা বলবো দর্শক মোশাররফ সাহেবের সাথে, যিনি কিনা রিমির বাবা। যেটি ঝর্ণা, মিসেস ঝর্ণা বলেছেন যে একই বাবার একই রক্তের সন্তান, সেই বাবা কি বলে। স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগত মিস্টার মোশাররফ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মোশাররফ সাহেব, আপনার মেয়ে রিমি আজ আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে এসেছে। সে তার কিছু দুঃখের কথা শেয়ার করার জন্য এসেছে। সে তার একজন মা চাই এটি বলার জন্য এখানে এসেছে। আপনার মেয়ে তো এখন টিনেজার, মানে তার বয়ঃসন্ধিকাল চলছে। সেই মেয়ের এই যে সে তার মা মানে আপনার বর্তমান স্ত্রী সম্পর্কে যেই কমপ্লেইনগুলো করলেন সেগুলো সম্পর্কে আপনি কতটা জানেন? আপু, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখানে আসলে আমরা এসে অনেক নিজেদের সমস্যার কথা শেয়ার করতে পারি। আসলে আমার স্ত্রী মানে রিমির মা কয়েক বছর আগে মারা যান। তারপর আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা ছিল না, তো ভাবলাম রিমি একটা সঙ্গ দরকার, এজন্য একটা বিয়ে করি, মানে আমার যে স্ত্রী ঝর্ণা ওকে নিয়ে আসি। আমি ওর কথা ভেবেই আসলে এই সম্পর্কটা জড়িয়েছি, বিয়ে করেছি, সমস্তটাই ওর জন্য। বাহ, এই আর কি। কিন্তু আসলে এই একটা বিষয় হচ্ছে কি, মা তো মেয়েদের শাসন করবেই, আর এখানে তো ঝর্ণা রিমির মাই, এখানে তো আর এটা তো ওরা সৎ মা বা আপন মা এমন কিছু না। ওকে খুবই খুবই যত্ন করে, খুবই আদর করে, এরকম আর কি। কিন্তু শাসন করাটা তো একটা স্বাভাবিক ব্যাপার আপা, তাই না? খুবই স্বাভাবিক। কিন্তু তেমনি বাবা হিসাবে মা যদি কোনো ভুল করে থাকে সেই বিষয়ে মাকে শাসন করাটাও কিন্তু বাবার জন্য স্বাভাবিক। আপা এখানে দেখেন, আমি মনে করি ঝর্ণা আসলে খুবই ভালো একটা মেয়ে। এই যে রিমি ঝর্ণার মতো একটা মা পেয়েছে, খুবই কিন্তু সৌভাগ্যবান সে। ও কিন্তু ওকে এত যত্ন করে, কেউ বলতে পারবে না যে ও ওর সৎ মা। আপন মার মতো কিন্তু যত্ন করে। আপনি ওর সাথে কথা বলে জানতে পারবেন যে ওকে কতটা যত্ন করে এবং কতটা ওকে ভালোবাসে। ওর সব কিছু খেয়াল করে আপা, আপনি কল্পনা করতে পারবেন না, নিজের মেয়ের থেকে ওকে বেশি খেয়াল করে। সেই জন্য কি মেয়ের গায়ে হাত তোলে, মেয়ের শরীরে গরম খুন্তি সেকা দেয়? আপা এখন ও কিন্তু অনেক দুষ্টামি করে, আপনি জানেন না, ও প্রচন্ড দুষ্টামি করে। যদি আমি একটু থামাই, কারণ শিশুরা দুষ্টামি করবে এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু আপু দুষ্টামির তো একটা লিমিট থাকা উচিত। ও যদি লিমিটের বাইরে চলে যায়, সেটাকে দমানোর জন্য যদি ঝর্ণা ওকে শাসন করে, এটা কিন্তু শাসন আপা, এটা লিমিটের বাইরে কিছু না। এটা কিন্তু আসলে এটা কিন্তু যায়, কারণ বাচ্চাদের শাসন না করলে হয় কি, ওরা বিগড়ে যায়, আর বিগড়ে গেলে কিন্তু আপা আমার ভালো মেয়েটাকে কিন্তু কেউ ফেরত দিতে পারবে না আমার কাছে, তাই না? এই বিষয়টা, এটা আসলে আমি মনে করি যে এটা শাসনের কিছু না। নিজের মেয়েকে যেমন ও লালন পালন করতেছে, ওকে তাই করে। এখানে আমি বাড়তি কিছু দেখতেছি না আপা। আপনি রিমির কতটা ভালো বন্ধু? আমি তো মনে করি আমি খুব ভালো বন্ধু। আর আসলে এখানে বন্ধুত্ব কি, আমি তো সবকিছু ওর জন্যই করি। এই যে আমি উপার্জন করছি, আমি দিন রাত 24 ঘন্টা ওর জন্য খাটি, ঘুমাই না, খাই না, সব কিছু কিন্তু রিমুর জন্যই। এবং আপনি দেখেন জিনিসটা চিন্তা করে, আমি ওর কোনো কিছু অভাব রাখি না। এখানে বন্ধুত্বের কিন্তু কিছু নাই, আর আমার সাথে তার বন্ধুত্ব করতে হবে এমন কিছুই না। ওর মা কিন্তু আছে, ঝর্ণা কিন্তু একটা ভালো বন্ধু, ওকে সব টেক কেয়ার করে। এখানে কিন্তু আসলে বাড়তি বন্ধুত্বের কিছু নাই। আর দেখেন, ঝর্ণার সাথেও যদি খাপ খাইয়ে না নিতে পারে, এটা কিন্তু আসলে আমার কিছু করার নাই, তাহলে এটা ওর দুর্ভাগ্য। মোশাররফ সাহেব, রিমি কিন্তু আপনার একমাত্র সন্তান নয়, আপনার আরো একটি সন্তান আছে। আর পৃথিবীতে কি টাকা পয়সা উপার্জন করে সন্তানের সকল চাহিদা পূরণ করাটাই কি শেষ? আপা দেখেন, আপনি কখনোই এক্স্যাক্টলি বলতে পারবেন না কোনো পৃথিবীর কোনো বাবা মাই তার সমস্ত সন্তানদেরকে সব দায়িত্ব পালন করতে পারতেছে। আসলে এখানে টেক কেয়ারের একটা বিষয় আছে। আমি রিমিকে এমন কোনো কিছু নাই যে দেই না। ওর যত খরচ, ওর ডাক্তার কবিরাজ যা আছে সব কিছু দেই। এমনকি আশেপাশের বাচ্চাদের থেকে ওর যা লাগে তার থেকে কিন্তু আমি দ্বিগুণ দেই। কোনো কিছুই কিন্তু আমি আসলে ওর করি না, সমস্ত কিছুই দেই। এখানে আসলে আপা দায়িত্ব কি, দায়িত্বটা হচ্ছে এই যে ওর সব কিছু দিচ্ছি আমি, ওর যা যা লাগতেছে চাওয়ার আগে আমার কাছে পাচ্ছে। আমি তো মনে করি এটাই দায়িত্ব, এর বাইরে দায়িত্ব কি থাকতে পারে? আমি কখনোই
এমন বাবা দেখিনি, যে কিনা ওই খুন্তির শেখার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবার পরেও এখন সেই ধরনের কথা বলে। ভাই, আপনার সন্তান, আপনার স্ত্রী প্রয়াত হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার সন্তান, তার জন্য আপনি করবেন, এটাই স্বাভাবিক। তার বাইরে আর কোনো কিছু দেখবেন না। আপনি কি জানেন যে আপনি এবং আপনার বর্তমান স্ত্রী ঝর্ণার নামে শিশু নির্যাতনের মামলা করা যায়? আপা, আপনি এটা কি কথা বললেন? আমি বাবা, ওকে যা টেক কেয়ার করার সব করতেছি। ওর মা, এখানে সৎ মা নিজের মা কিছু নাই, ওর মা নিজের মেয়ের মতো ওকে লালন পালন করতেছে, যা চাচ্ছে দিচ্ছে। এখন একটা অন্যায় করেছে, হয়তো বা একটু শাসন করতে গিয়ে বাড়তি কিছু করে ফেলেছে। এখানে তো নির্যাতনের কোনো বিষয় না। আর এখানে শিশু নির্যাতন আসলো কোত্থেকে? এটা তো আমেরিকা না যে শিশু নির্যাতনের বিষয় আসবে। এটা স্বাভাবিক ব্যাপার। আমার মা ছোটোবেলায় আমার মা আমাকে শাসন করেছে, এটা করে আপা, এটা সবাই করে। এটা বাড়তি কিছু দেখি না আপা। এই জিনিসটা মানে আসলে আমার কাছে কেমন জানি লাগতেছে আপা। এই নির্যাতনের বিষয়টা কেন আসলো? এটা তো নির্যাতন না। আমি কি ওকে যদি শাসন করতে গিয়ে যদি একটা গায়ে হাত তুলে একটা থাপ্পড় দিয়ে, এটা কি নির্যাতন হয়ে যাবে? আমার বিশ্বাস আপনি এখন না বুঝলেও আগামীতে অবশ্যই বুঝবেন যে কি ভুলটা আপনি করছেন, কারণ এখানে আপনার ভূমিকাটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। তারপরও আর হ্যাঁ, আপনাকে একটু আমি সংশোধন করে দিই, সৎ মা শব্দটি আসলে আমার নিজেরও পছন্দ না। মা তো মা শব্দটির সাথে সৎ না অসৎ এই ধরনের কোনো শব্দ আমি যুক্ত করতে চাই না, কারণ আমি বিশ্বাস করি মাই, সেই মায়ের দ্বারা একজন শিশু রিমি নির্যাতিত। ঠিক আছে, আপনার নির্যাতন শব্দ পছন্দ নয়, মোটেও না। আমরা এক কাজ করি, মোশাররফ সাহেব, ঝর্ণা এবং রিমিকে ডেকে নিই, আপনি সহ আপনারা তিনজন একটু মুখোমুখি কথা বলুন, দেখুন তো ভুল কোথায় আছে। হ্যাঁ, এটা করা যায়, কিন্তু আমার মনে হয় এখানে আসলে অন্য কোনো ভুল হচ্ছে। এখানে আমি নির্যাতন বা হচ্ছে ওকে অবহেলা এরকম কোনো কিছু দেখছি না বা এটা আমার কাছে কিছুতেই ভালো লাগতেছে না। কারণ আমি আমার সন্তানের যা যা লাগবে, আমার দুইটা মেয়ে, আমি সবাইকে দুইজনকে একই চোখে দেখতেছি। আপনার ঝর্ণা যথেষ্ট ওকে ভালোভাবে লালন পালন করতেছে, আমি ওকে টেক কেয়ার করতেছি। দেখেন, ওকে বাড়ি গাড়ি টাকা পয়সার কি নাই, ও এতটুকুন মেয়ে, আমি ওর সমস্ত চাহিদা পূরণ করতেছি। এর বাইরে আমি কিছু জানি না। দেখেন, কিন্তু ওর মায়ের চাহিদা পূরণ হচ্ছে না মোশাররফ সাহেব, সেই কথাটাই আমরা এখন রিমির মুখ থেকে শুনবো। এখন স্টুডিওতে ডাকবো আমি রিমি এবং মিসেস ঝর্ণাকে। সুপ্রিয় দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে এখন মুখোমুখি বসবে রিমি, মিসেস ঝর্ণা এবং রিমির বাবা মোশাররফ সাহেব। দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে এখন মুখোমুখি অবস্থান নিয়েছে রিমির মা মিসেস ঝর্ণা এবং তার বাবা মিস্টার মোশাররফ। রিমি, এবার কথা বলতে হবে মা, চুপ করে থাকলে হবে না, বলো কি বলতে চাও। আচ্ছা, ও তো চুপ করে আছে, আমি বলি। ও একটা বেয়াদব, চরম একটা বেয়াদব। এটা কে? ওর মা না? নিজের মা না হোক, সৎ মা হোক, মা তো মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে ও জানে না। মোশাররফ সাহেব, সন্তানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। আমি রিয়েলি সরি, আমি আপনাকে বলতে বাধ্য হলাম এবং থামাতে বাধ্য হলাম। একজন শিশুকে যদি আপনি শুরুতে এইভাবে বেয়াদব বা অন্যান্য শব্দ ব্যবহার করেন, তবে সেই শিশু কখনোই কথা বলতে পারবে না। আপনিও তো ওর মুখের কথা শুনতে চান, তাই নয় কি? আমি শুনতে চাই, কিন্তু আসলে আমি ওর সাথে এমন ব্যবহার করি না আপু। আসলে এইভাবে যে ব্যবহারটি করেন, যে মধুর ব্যবহারটি করেন, প্লিজ সেভাবে ওর সাথে কথা শুরু করুন। আচ্ছা মামুনি, তুমি বলো তো তোমার কি সমস্যা? মা বলো, কথা বলো তুমি। বাবা, মা এভাবে আমাকে শুধু একবার মারেনি, মা আমাকে প্রায় মারে। শুধু তুমি সামনে থাকলে আমার সাথে ভালো ব্যবহার করে। এই যে মিথ্যে কথা বলছে ও, চুমকি আপাও তো বলছে যে আমাকে জেলে পাঠাবে, ও আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতেছে। আন্টি, আমি কখনো চাই না যে আমার বাবা মা পুলিশের সম্মুখীন হোক। আজকে মা মারছে আমাকে, কালকে আদর করবে, তাই তো না। আমি চাই না কখনো আমার বাবা মা পুলিশের সম্মুখীন হোক। একটা শিশু কত ম্যাচুরিটির কথা বললো, দেখেছেন? হ্যাঁ মা, তারপরে বলো। বলো তুমি, বলো আম্মু, আমি শুনছি, বলো মা। মা মারা যাবার পর থেকে আজ অব্দি তুমি আমাকে কখনো বুকে নিয়ে আদর করেছো বাবা? করোনি। আমি যদি তোমার এতটাই অপছন্দের হই, তাহলে তুমি আমাকে একটা বোর্ডিং এ রেখে পড়াতে পারতে না বাবা? আমি কি এতটাই ভারী হয়ে গেলাম তোমাদের কাছে? আমি তো শুধু আম্মু মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে একটা ভালো আম্মুই চেয়েছি। এটাই কি আমার অপরাধ? আমি তো তোমাকে আম্মু দিয়েছি বাবা।
তোমার আম্মু কি তোমাকে আদর করে না, ভালোবাসে না, টেক কেয়ার করে না? তোমার কোনো কিছু অভাব রেখেছে তোমার আম্মু? বলো তো। কি ও কি বলছে? আমি তোমাকে কি বলবো তোমাকে? মোশাররফ সাহেব, আপনি আমাকে অনুমতি দিলে আমি একটু আপনাদের তিনজনের মাঝে কথা বলতে চাই। হ্যাঁ, আপনি বলেন আপা, শুনছি। আমি বলেছি যে ঝর্ণা মানে মিসেস ঝর্ণা রিমির শরীরে শুধু হাত দিয়েই মারেন না, ওর শরীরে গরম খুন্তির সেকাও দিয়েছেন বলেছো মা? আপনিও সেটা স্বীকার করেছেন না মিসেস ঝর্ণা? জি ম্যাম। মা একটু বাবাকে দেখাও তো। শুধু এই দাগটি নয়, আপনার মেয়ে দাবি করছে তার শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষতচিহ্ন এবং মারের দাগ আছে। একটি শিশু আর কত মিথ্যা বলতে পারে মিস্টার মোশাররফ? কি এগুলা? মানে বাসা বাড়ির জিনিস তোমরা পাবলিকলি আনলা। তোমাকে আমি এতটা 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 করে বলেছি যে দেখো, ওকে তো মা মরা মেয়ে, ওকে টেক কেয়ার করো। আমি তোমার কোনো কথা শুনি না। ওকে যেমন আমি দেখি, তোমাকেও তো দেখি। তুমি না চাইতে তোমাকেও তো সবকিছু দেই। আর আমাকে কিছু বলা লাগে? এই যে তোমরা আসলে শোনো, মানুষ টাকা দিয়ে সম্মান কিনতে পারে না। তুমি যা করলা এখন তো ভালো করছো, খুব ভালো করছো। এরপরে না মাইকিং করো তুমি। ভাই, এই শাসনটাই বাড়িতে শাসন করলে বোধহয় শোভনীয় হয়। সবার আগে রিমি, তুমি একজন মা চাও, তাই না মা? রিমি, তোমাকে আসলে আমি সরি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সত্যিই দুঃখিত মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও মা। মা, তুমি এইখানে ভেবে দেখেছো আমার আরেকটা বোন আছে, সেও আমার মতো বড় হবে? তুমি কি কখনো ভেবে দেখেছো আমি তোমার কাছে আসলে কি চেয়েছি? আমি শুধু তোমার মেয়ে হতে চেয়েছি। এটাই কি আমার অপরাধ? মা, আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমারও তো একটা সন্তান আছে। ওকেও যদি কেউ এরকম ভাবে অত্যাচার করে তাহলে ও কোথায় যাবে? এটা আমি কখনো ভেবে দেখিনি। এই রিয়েলাইজটা তোমার আগে করা উচিত ছিল। আচ্ছা তুমি ভাবো তো, এই যে ধরো এখন এই রিয়েলাইজটা করার আগে যদি আমি মারা যেতাম, ওর তো মা নেই, ওর কি অবস্থাটা হতো? তোমাকে আমি কত যত্ন করে ওকে রাখার জন্য বলেছিলাম। আমি তো তোমার উপরে শতভাগ আস্থা রেখেই ওকে দিয়েছি, তাই না? কখনো তুমি বলতে পারবে যে ওর ব্যাপারে তোমাকে কোনো কমপ্লেন করেছি? কমপ্লেন জিনিসটা তো আমার ভিতরে নেই। আর ভাই, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকি রে ভাই। খুব ভালো করছো তোমরা। যাই হোক, আমি বুঝতে পেরেছি আপা, আমি সরি। আমি বলছি আমি 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 বুঝতে পেরেছি আজকে আমার আসলে অবহেলা ছিল। এখানে আমার অবহেলা ছিল, এটা বলার কিছু নাই। আমার অবহেলার কারণেই আজকে এই অবস্থাটা হয়েছে। আর হ্যাঁ, তোমারও অনেক ভুল আছে, অনেক ভুল আছে। এই যে তোমার ছোট মেয়েটাকে তুমি যে এত সুন্দর করে লালন পালন করো, তো এটা তোমার মেয়ে না? আমি তো জানতাম যে তুমি ওকে ভালোভাবে দেখতেছো। এই জন্য তো আমি তোমাকে কখনো বাসায় এসে জিজ্ঞাসাবাদ করতাম না কি হয়েছে, কি খেয়েছে, কি আশা বিষয়। আমি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করতাম। আর তুমি যা করলে, খুব ভালো করলে, খুব ভালো করেছো, এগুলোই কইরো। যাই হোক, এখন কি বলবো, আমার আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কোনো ভাষা নেই আমার। খুব অন্যায় হয়েছে, খুব। আমি 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 একটা কাজ করবো, আমি রিবিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিব, বাইরে পাঠিয়ে দিব। ও তোমার কাছে থাকতে পারবে না। ও থাকলে একটা কিছু অঘটন ঘটলে সত্যি সত্যি তখন ওই নির্যাতনের জিনিসটা চলে আসবে। আর তুমি থাকবা জেলে, আমিও থাকবো জেলে, কোনো ফায়দা নেই। মোশাররফ, আমি সরি। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি ওর সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি ওকে অনেক অত্যাচার করেছি। আমি ওকে কোথাও যেতে দেবো না। আমি একজন ভালো মা হয়ে দেখিয়ে দিব ওকে। আমি ওকে আমার কাছেই রাখবো। খুব ভালো কথা, তুমি ওকে ভালো মা হয়ে দেখিয়ে দিবে, তুমি রিয়েলাইজ করেছো, খুব ভালো কথা। এটা তোমার আরো অনেক আগে করা উচিত ছিল। যাই হোক, এটা যদি তোমার ভিতরে থাকে খুব ভালো। আমি আমি কি বলবো, সবকিছু তোমার উপর নির্ভর করে। তুমি বুঝে দেখো যে ওকে সামনের দিনগুলোতে তুমি ভালোভাবে রাখতে পারবে কিনা। এটা আমি কিন্তু সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছি। তুমি বুঝে দেখো, তুমি আমাকে বলো যে আসলে তোমাদের ভিতরে কোনো সমস্যা থাকবে কিনা। আমার একটু কথা বলার আছে রিমি। মা বলছে তোমাকে বোর্ডিং স্কুলে না পাঠাতে, তুমি কি চাও? আমি যেতে চাই না। ও যেতে চায় না। তবে ভবিষ্যতে যদি কোনো কারণে মা এমন কোনো আচরণ করে যা তোমাকে কষ্ট দিচ্ছে বা শারীরিকভাবে ব্যথা দিচ্ছে, তখন কিন্তু তুমি চাইলে আবারও আমাদের কাছে আসতে পারো। না, আমার মনে হয় এরকম কোনো কিছু করতে হবে না আপু, কারণ আমার মেয়ে তো, আমি চিনি ওকে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপু। আসলে এখন কিন্তু মূল দায়িত্বটা আপনার।
হ্যাঁ, আমি 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 খুব সরি। আমি তো বুঝতে পেরেছি একটা নৌকার মাঝি যদি ঠিক না থাকে তাহলে গন্তব্যে পৌঁছতে পারে না কেউ। আমি খুব সরি আপু। আমি শুধু সরি না, আমি আমার দায়িত্বটা কি করতে হবে আমি বুঝে নিয়েছি। এখন যদি সব ঠিক থাকে, এখন ঝর্ণার উপর অনেক কিছু নির্ভর করছে। আর আমার মেয়ে তো যথেষ্ট বুদ্ধিমতী এবং যথেষ্ট, আমি তো দেখলাম যে ও সব বুঝে। আসলে এতটুকুন মেয়ে এত কিছু লুকিয়ে রেখেছে, বাবাকে বলে নাই। আমি তো মানে কি বলবো, আমি এখন এত ও অত্যাচার সহ্য করেছে না, আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি যে এটা সত্যি আমার মেয়ে খুবই 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 ভালো মেয়ে। দেখো তুমি কি করবা। বাবার পুরো রাগ রেখো না, বাবা তো কিছু জানতো না তাই না মা, বাবা বুঝতেও পারেনি। হ্যাঁ, বাবার ভুল হয়েছে যে তোমার কথা শুনেনি। আপনি কি আপনার ভুলটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, আমি আমার ভুল বুঝতে পারছি। সব থেকে বড় কথা, পারিবারিক সম্পর্কে নিজেরা নিজেদের ভুল বুঝতে পারলে সেখানে পুলিশ, আইন, আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। তারা বাইরে থেকে এসে, মানে লিগ্যাল ল বাইরে থেকে এসে আপনাদের সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা রিয়েলাইজ করবেন। আশা করি মিস্টার মোশাররফ, আপনার সন্তান, স্ত্রী সহ আপনি সুখে থাকবেন। আপু আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ হচ্ছে এই যে আমাদের ভিতরে সমস্যাগুলো, আমরা যদি তিনজন একসাথে না বুঝতাম না, কখনোই কেউ জানতাম না, আর সবার মনে মনেই এগুলো থাকতো। আমি খুবই ধন্যবাদ আপনাকে, আপনাদের অনুষ্ঠানকে। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমেই হয়তোবা আমাদের এই অগোছালো সংসারটা আজকে গুছিয়ে গেল। আমি সর্বাত্মক চেষ্টা করব আমার মামনির দিকে খেয়াল রাখার জন্য। আর ঝর্ণা ভুল করেছে, কিন্তু আমি মনে করি যে ঝর্ণা হয়তোবা ওর ভুল বুঝতেও পেরেছে। আশা করি আর কিছু হবে না, আমাদের ইনশাল্লাহ সংসারটা খুব ভালোভাবে চলবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা, আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে, আপনি নিজে বুঝতে পারার জন্য। ধন্যবাদ আপু। এবার একটু হাসি দাও। মা, আমার কোনো বন্ধু নেই, বান্ধবী নেই যাদের কাছে আমি আমার এই মনের কথাগুলো বলতে পারবো। তাই আমি আন্টিদের এই অনুষ্ঠানে নক দিই। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে মাফ করে দিও। বাবা, আমার ভুল হয়ে গেছে, না মামুনি, ক্ষমা করে দিও। ছোটদের ভুল হয় না মামুনি, আমি তোমাকে মাফ করে দিব কি, তুমি আমাকে মাফ করে দিও। আজকে আমার এই অবহেলার কারণেই আজকে এত কিছু। তুমি এগুলো কিছু মনে রেখো না, তুমি বড় হচ্ছ, তুমি মনে করবা যে এগুলো কিচ্ছু না, ভুলে যাবে সব। আমরা সবাই আবার আগের মতো ভালোভাবে থাকবো। আমি মনে করি তোমার ক্ষেত্রেও তাই হবে। তুমি কি বলো? হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ভালোভাবে থাকো, তোমরা সুন্দরভাবে থাকো, মিলেমিশে থাকো। একটি পরিবারে যে সকল মানুষেরা বসবাস করে তাদের সম্পর্কগুলো বাদ দিলে সব থেকে বড় যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো তারা মানুষ। আর এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে জীবনযাপন করার নামই সুখ। দর্শক, আমার বিশ্বাস আপনারাও তাই চান এই শিশুটি তার বাবা, মা, ভাই বা বোনের সাথে সুন্দর সুখের জীবন কাটাবে। এটাই আমাদের প্রত্যাশা, শুধু এই শিশুটিকে নিয়ে নয়, আপনাদের জন্য। সকলেই ভালো থাকবেন, চোখ রাখবেন ডাঙ্গুলির পর্দায়, এবং অবশ্যই স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানের আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন।